This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ঋতব্রত তৃণমূল কংগ্রেস অর্থাৎ 42 তৃণমূল কংগ্রেসের মধ্যে ইতিমধ্যেই বেজায় ক্যাচাল এতটাই যে রীতিমতো পদত্যাগ করতে হলো কাজল শেখকে। কোন কাজল শেখ? বীরভূমের যেই অবিসংবাদিত নেতা অনুব্রত মণ্ডল, বারংবার যিনি বলে আসতেন যে বীরভূমে বিরোধীদের কোনো শক্তি নেই, সেই বীরভূমেই এবার 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 6টি আসনে জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস 5টি। মোট 11টির মধ্যে 6-5 রেজাল্ট হয়েছে। তৃণমূলের যে 5টি জয়লাভ করা আসন, সেই 5 জন বিধায়কই এই মুহূর্তে ঋতব্রত তৃণমূল কংগ্রেস বা 42 তৃণমূল কংগ্রেসে, যার মধ্যে অন্যতম কাজল শেখ। তিনি আবার জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন। ঘটনাচক্রে এই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে বরাবরের আকচি। সে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন, আবার এরা বর্তমানে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতব্রতপন্থী হয়েছেন, এখনো এই আকচি বর্তমান। অনুব্রত মণ্ডল কখনোই কাজল শেখকে মেনে নেননি, আবার উল্টো দিক দিয়েও অনুব্রত মণ্ডলকেও কাজল শেখ জায়গা ছাড়ার পক্ষপাতী নয়। কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবকিছুর জন্য দায়ী করছে। ফলে অনুব্রত মণ্ডল এখন বিজেপির কাছে আর শত্রু নয়, মমতার শত্রু মানেই বিজেপির বন্ধু। এই নীতিতে বর্তমানে বিজেপি চলছে এবং সেই কারণেই ঋতব্রতপন্থী যে সমস্ত নেতা বিধায়করা হয়েছেন তারা বর্তমানে বিজেপির বন্ধুস্থানীয়ই বলা যায়। বিজেপির বি টিম হিসাবে কাজ করছে এরাই। আর তাই মোটামুটি ভাবে অনুব্রত মণ্ডলও এখন নিশ্চিন্তে বীরভূমের বুকে রাজনীতি করতে পারছেন। জেল যাত্রার ভয় নাই, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরির কোনো ভয় নাই। ইডি, সিবিআই, হেন তেন যেই টাচ করছে অমনি ভালো তৃণমূল হয়ে যাচ্ছে। মদন মিত্র নবতম সংযোজন দেখতে পেয়েছেন আপনারা। ইডির সমন এসছে, পরের দিন সকালবেলায় ঋতব্রত তৃণমূল হয়ে গেছে। অনুব্রত মণ্ডলও তার ব্যতিক্রম নয়। এবার এই অনুব্রত মণ্ডলের যারা সাঙ্গ পাঙ্গ, তারা সকলে মিলে কাজল শেখের বিরুদ্ধে এনেছে অনাস্থা। এবার অনাস্থার দিন পর্যন্ত আর অপেক্ষা করেনি কাজল শেখ, তার কারণ কাজল শেখ জানেন যে অনাস্থা আস্থা ভোটে গেলে পরাজয় অনিবার্য। তাই মানে ইস্তফা দিয়েছেন কাজল শেখ। এবার এই কাজল শেখের ইস্তফাতেই মোটামুটি ভাবে ঋতব্রত তৃণমূল কংগ্রেস বা 42 চাটা তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসছে। কাজল শেখ যদিও মুখে কিছু বলেননি, কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে অনুব্রত মণ্ডল বলেন যে কাজল শেখের সঙ্গে আমি কথাই বলি না, ওর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই নেই। শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য। মেম্বাররা তো কেউকে চায় না সমাজে, ওই ধরনের সভাধিপতি। ওই জন্যই রিজাইন করতে বাধ্য করেছে মেম্বাররা। কালকে তো অনাস্থা ভোটাভুটি ছিল, তার আগে কেন আজকে দিয়ে দিল? আরো আগে দেওয়া উচিত ছিল। সব মেম্বার একদিকে দেখছে, ভয়ে দিয়ে দিল। তো এখন সবাই যেটা বলছে রাজনৈতিক মহল, যে জেলা পরিষদের যত সদস্য তারা এখন সব আপনার শিবিরে, এই জন্যই কি এটা হলো? আর তার জন্য কোনো কাজকর্ম করে নাই, কোনো মেম্বারকে কাজ দেয় নাই। তারপরে অনেক দুর্নীতি, কাজ না করে পয়সা তুলে নিয়েছে, ব্যাপার আছে। আর এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতেই রাজি না, ওর নাম নিতে রাজি না। মেম্বাররা তো কেউকে চায় না। শুনলেন, এ তো গেল অনুব্রত মণ্ডলের বক্তব্য। কিন্তু কাজল শেখ যেই এলাকার বিধায়ক বা যেই এলাকার জেলা পরিষদের সভাধিপতি, সেখানকার সাংসদ শতাব্দী রায়, তিনি কি বলছেন? তিনিই বলছেন আমি সাংসদ, জেলা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে বলেন তিনি এই কথা? বোঝাই দায়। একজন সাংসদ যিনি নিজের এলাকায় সেই 2009 সাল থেকে উন্নয়নের কাজ করে আসছেন বলে যারা দাবি করেন, তারা একটা জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েতকে বাদ দিয়ে কিভাবে কাজ করতে পারেন তা সত্যিই জানার উপায় নেই। তৃণমূল কংগ্রেসে এতদিন থেকেছেন এই অনুব্রত কাজল শেখকে নিয়েই, শতাব্দী রায়রা এতদিন পর্যন্ত রাজনীতি করে এসছেন, কিন্তু তারপরেও বলছেন আমি সাংসদ, জেলা পরিষদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। শুনুন তার বক্তব্য। কাজল শেখ মনে করেছে যে ইস্তফা দেওয়া ঠিক, সেজন্যই দিয়েছে। কারণ জেলা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তবে নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইস্তফা দেওয়ার মতন জায়গা আসে, সেজন্য নিশ্চয়ই কাজল শেখ সেটা ডিসাইড করেছে। শুনলেন, এবার ঘটনাচক্রে কেন কাজল শেখকে সরে যেতে হলো? শুধুই কি আকচি না? শুধু আকচি না, বিজেপির নির্দেশ, বিজেপির অঙ্গুলি হেলন এবং বিজেপির অপছন্দের তালিকায় কাজল শেখ থাকায় তার জন্যই কাজল শেখকে সরতে হলো। এবং এই সরে যাওয়ার ব্যবস্থা যারা করলো তারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অনুব্রত মণ্ডল।
এবার বিজেপির যে বিধানসভায় 207-8 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। বিজেপির যে প্রার্থী তালিকা ছিল তাতেও সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ছিল বলেও অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছে না। সাংসদ যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছেন তারাও কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, বরং আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে গিয়ে যারা বিদ্রোহী হয়েছেন, এনডিএ এর সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাব যখন এসেছে তখন 3 জন সাংসদ বিদ্রোহ করে বলেছেন আমরা বিজেপিতেও নেই, এনডিএতেও নেই। সেই 3 জন সাংসদ কারা কারা? আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। ঘটনাচক্রে তারা সবাই সংখ্যালঘু। সুতরাং সংখ্যালঘুদের সম্পর্কে বিজেপির যে অ্যালার্জি আছে তা বলাই বাহুল্য। এবার ঘটনাচক্রে কাজল শেখও সংখ্যালঘু। সেই সংখ্যালঘু হওয়ার কারণেই কি কাজল শেখকে জেলা সভাধিপতির পদ থেকে সরতে হলো? প্রশ্ন উঠছে। আর এ বিষয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। কেন কাজল শেখকে সরতে হলো, কারা সরালো, কাদের নির্দেশে সরালো, খুব সুস্পষ্টভাবে বক্তব্য স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। শুনুন তার বক্তব্য। ভালো তৃণমূলের ভেতরে সব সমস্যার ব্যাপার, এরা তো সব ভালো তৃণমূল হয়ে গেছে। তো যারা সবাই ভালো, বীরভূমে তো অনেকগুলো নাম শুনেছি ভালো তৃণমূল হয়ে গেছে। সিবিআই ছোঁয়া লেগেছে ভালো, ইডির ছোঁয়া ভালো, গ্রেপ্তার হওয়া ভালো, যা যা আছে সব ভালো। এবার ভালোদের মধ্যে আবার বলছে খারাপ, কি মহা মুশকিল। যারা ভালো হয়ে গেল তার মধ্যে আবার কি করে খারাপ হবে? ফলে যারা এই ভালোর টোপে পড়ে যাচ্ছেন না, তারা নিজেরাও জানেন না চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। কাজল শেখ, তাকে সরানো হলো, বিজেপিকে খুশি করা হলো, আর বিজেপির হয়ে তাকে সরানোর দালালিটা করলো ওখানকার ওই বালিশ তৃণমূল। কাজল শেখকে কারা চায়নি? বিজেপি চায়নি। কাজল শেখকে কে সরাতে চাইছিল? বিজেপি সরাতে চাইছিল। সেসব থেকে বাঁচতেই তো ওদিকে গেল। এখন ভারল তৃণমূল, বালিশ তৃণমূল বিজেপির পারপাস সার্ভ করে যাচ্ছে। তো তাহলে কাজলকে ইস্তফা দিতে হয়েছে। তো ভালো তৃণমূলের মধ্যে গন্ডগোল, ওখানে কয়েকজন বিজেপির এজেন্ট। আমি আবার বলছি, গোটা এই তথাকথিত বালিশ তৃণমূল সবাই খারাপ নন, তারা নানা চাপে আছেন, পুলিশের হুমকি ইত্যাদি আমাদের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন নিজেদের স্বার্থে বাঁচার জন্য বিজেপির দালালি করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। এইটা হচ্ছে তার আর একটা নমুনা। বিজেপির কথায় বিজেপিকে খুশি করতে, বিজেপির ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে বালিশ তৃণমূল কাজলকে ইস্তফা দিতে বাধ্য করবে। আমি এইভাবে অনুব্রতদাকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। আমি এইটুকু বলছি যে ভালো তৃণমূলের মধ্যে একটা পার্ট, তারা বিজেপির মানে বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিজেপির পারপাস সার্ভ করার জন্যই তো এই বালিশ তৃণমূলটা তৈরি করেছে। তো বিজেপির পারপাস, যারা যারা বিজেপিকে খুশি করতে যায়, যারা বিজেপিকে ভয় পায়, যারা নানা ধরনের এজেন্সিকে ভয় পায়, তারা তাদের গান পয়েন্টে রেখে বিজেপি পারপাস সার্ভ করাচ্ছে। স্পিকার সাহেবের, অনারেবল স্পিকার সাহেবের একটা প্রভিশনাল রায়ের উপর দাঁড়িয়ে প্রভিশনাল বিরোধী দলনেতা এবং প্রভিশনাল বিরোধী চিফ হুইপ যে প্রভিশনাল পদ্ধতিতে প্রভিশনাল কাজগুলো করছেন, শুনলেন। এবার এই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের লড়াই যা অতীতে ছিল, বর্তমানে 42 টাকা তৃণমূল কংগ্রেসের মধ্যেও তা বিদ্যমান। আর এই 65 জন বিধায়ক যারা ঋতব্রতপন্থী হয়েছেন তারাও নিজেদের এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত ছিলেন। বলাই বাহুল্য যে তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের শাসনকালে সব থেকে বড় সমস্যা যেটা ছিল দলীয়ভাবে, সেটা ছিল গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কই উঠতে পারেননি। বর্তমানে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও গোষ্ঠীদ্বন্দ্বের বাইরে নয়। আইএনটিটিউসি একটা শাখা সংগঠন, তার মধ্যে গিয়েও গোষ্ঠীদ্বন্দ্বের বাতাবরণ বেশ ভালোভাবেই তৈরি করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা ফিল গুড একটা আবহাওয়া দেখানোর চেষ্টা করছে, তারা কি আদৌ শান্তিতে আছে? কাজল শেখকে নয় সরিয়ে দিলেন, এরপরে আরো কতজন বিধায়ককে এইভাবে তার দলের মধ্যেই বা তার গোষ্ঠীর মধ্যেই বিজেপির অঙ্গুলি হেলনে অসন্তুষ্ট হতে হবে তা ভবিষ্যৎ বলবে। আর কুণাল ঘোষ তো বলেই দিলেন, কয়েকজন ছাড়া যারা নিজেদের পিঠ বাঁচাতে গেছে, তারা ছাড়া সবাই কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছে। বলা যায় না কাজল শেখ থেকে শুরু করে আরো বিভিন্ন বিধায়ক হঠাৎ করেই না কোন দিন কালীঘাটের দরজায় কড়া নেড়ে বলে, দিদি বাড়ি আছো?
আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।